কোন পর্যায়ের জঙ্গি? একেবারে পরিপূর্ণভাবে বিন লাদেন বা আল জাওয়াহিরি এই পরিমাণ জঙ্গিগুলা যে পর্যায়ের জঙ্গি, ঠিক ফরহাদ মজার এই পর্যায়ের জঙ্গি। ফরহাদ মজার তো নাস্তিক, এতে কোনো সন্দেহ বাংলাদেশের কোনো মানুষের নাই। ইউনুসকে যদি আমরা প্রথম অপরাধী, ওয়াকারকে দ্বিতীয় অপরাধী এইভাবে ধরি, ফরহাদ মজারের অপরাধটা কিন্তু কোনো অংশে কম না। সে কিন্তু এই আত্মঘাতী জঙ্গিগুলোকে তাদের ক্লাস নিয়েছে, তাদেরকে উদ্বুদ্ধ করেছে আত্মঘাতী হওয়ার জন্য। সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে ফরহাদ মজার একটা ইন্টারভিউতে নাজেহাল করার চেষ্টা করলো। ফরহাদ মজারের উপর একটা ভিডিও তৈরি করার আমার কথা মাঝে মাঝে মনে হয়, সেই সুযোগটা আজকে গ্রহণ করি। আমার দৃষ্টিতে বাংলাদেশ যারা ধ্বংস করেছে তাদের মধ্যে ইউনুস, ওয়াকার একদিকে যেমন আছে, ঠিক একেবারে প্রথম দিকে যেই কয়জন অপরাধীর নাম আনতে হবে তাদের মধ্যে কিন্তু ফরহাদ মজার রয়েছে। কাজেই ফরহাদ মজারকে আমাদের চেনা, তাকে একটু ব্যবচ্ছেদ করা জরুরি। যদিও এখানে 10-12 মিনিট তার সম্পর্কে কথা বলবো, খুব বেশি হয়তো করা যাবে না, কিন্তু ফরহাদ মজার সম্পর্কে কোন জিনিসগুলো আমাদের লক্ষ্য করা দরকার আসুন সেটা একটু দেখি। আমি ফরহাদ মজারকে অনেক পর্যবেক্ষণ করেছি। ফরহাদ মজার রেটরিক গদ্য লিখতে পারে। সে যখন প্রবন্ধ ছাপে পত্রিকায় কিংবা তার ফেসবুকের গুলো আমি খুব একটা পড়িনি কখনো, কিন্তু সে যখন আগে নয়া দিগন্ত বা এই জাতীয় পত্রিকাগুলোতে কলাম লিখতো তখন তার কলাম আমি পড়েছি। সে কবিতা লেখে, চিন্তক, লালন প্রেমী, এইসব পরিচিতি তার আছে, ওগুলো সম্পর্কে আমি খুব একটা জানি না। তার কবিতা এখানে সেখানে ফেসবুকে কেউ পোস্ট করে, বিশেষ করে সে ওই যে বিবি খাদিজা বা ইসলামের যেগুলোকে কটূক্তি মনে করে মানুষে কটূক্তি করে কবিতা লিখেছে, সেগুলো সেই দিকটাও আসলে যাওয়ার দরকার নেই। এইসব দোষে ওদেরকে দোষী করি, কারণ হলো তো দোষের কোনো সীমা নাই, কিন্তু ওর বড় বড় দোষগুলো আমাদের দেখা উচিত। ওই গদ্য লেখা পর্যন্ত, আসলে গদ্য প্রবন্ধ, হ্যাঁ, বাংলাদেশে আমাদের সমাজ যে স্ট্যান্ডার্ডের আমরা যেটুকুন গ্রহণ করতে পারি সেখানে সে হ্যাঁ পত্রিকার কলামিস্ট হিসাবে ওকে, কিন্তু ওর যে কবিতা টবিতা ওগুলো যতটুকু আমার চোখে পড়েছে, আমরা তো যে কোনো 2-3 লাইন আমরা যে কোন জিনিসটাকে কবিতা ভাবি, কোন জিনিসটা যে কবিতা, কোনটা যে কবিতা নয়, এ ব্যাপারে আমাদের আসলে এটা তো আমাদের সমাজ থেকে প্রত্যাশা করার সুযোগ নাই। ফরহাদ মজার রাজনীতিতে যে কথাটা বলে সেটা হলো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র সেটা সে মানে, সেটাতে কি চেয়েছিল বাংলাদেশকে, সেটাতে বাংলাদেশকে চাওয়া হয়েছিল যে সাম্য, মানবিক মর্যাদার বাংলাদেশ। এটাকে সে বাংলাদেশের জন্য মূল নীতি মনে করে। আর 72-এর সংবিধানে যে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এটাকে সে মনে করে যে এটা ভারতের চাপিয়ে দেয়া জিনিস। আর সাম্য, ন্যায়, বিচার, মানবিক মর্যাদা যেটা আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে ছিল সেটা সঠিক ছিল। ওর তর্ক কিন্তু এটা, এবং এই তর্কটাও সলিমুল্লাহ খানও তোলে। অর্থাৎ এরা একজন আরেকজনের শিষ্য কিনা জানি না, কিংবা একসাথে যুক্তি করে, এটা নুরুল কবির খুব একটা বলে না। নুরুল কবির এই ব্যাপারটা চেপে যায়। নুরুল কবিরকে বুদ্ধিজীবী হিসাবে আমি অবশ্যই, অন্তত যুক্তিবোধ হিসাবে, নুরুল কবিরও পাকিস্তানি মুসলমান বা পাকিস্তানি কমিউনিস্ট বামপন্থী, ওই যে এখন তো শুনি যে সে বদরুদ্দিন ওমরের শিষ্য ছিল, কিন্তু নুরুল কবিরের মধ্যে বুদ্ধিজীবিতা বা তার পড়াশোনা প্রকাশ এগুলো প্রচুর অহংকার থাকা সত্ত্বেও সে কিন্তু যতটুকু জানে সেটাকে একটা যুক্তির মাধ্যমে তার ব্রেনে প্রসেস করার একটা চেষ্টা তার মধ্যে দেখা যায়। কিন্তু এই বিষয়ে ফরহাদ মজার আর সলিমুল্লাহ যেটা বলে, এটা পুরোটাই কিন্তু এদের চাতুর্যের একটা অংশ। কারণ হলো আমাদের মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র আর মুক্তিযুদ্ধের 72-এর যে সংবিধান, সেখানে আমাদের যে মূলনীতি, আমি দুটো কথাই বলবো, চারটাতে যাব না, যে সাম্য, ন্যায়, বিচার, মানবিক মর্যাদা, আর এখানে হলো গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এই জিনিসটা যে এই দুটো জিনিস, অর্থাৎ স্বাধীনতা ঘোষণাপত্রে যা এসেছে, সংবিধানে যা এসেছে, এই দুটার মধ্যে কোনো যে পার্থক্য নাই, এটা তো আমার মনে হয় 8ম শ্রেণী পাশ একটা ছেলেও বা একটা মেয়েও বুঝবে যে এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। সাম্য, ন্যায়, বিচার, মানবিক মর্যাদা, এই প্রতিটা জিনিসকে নিশ্চিত করতে হলে আমরা যেটাকে ধর্মনিরপেক্ষতা বলেছি,
যেটা পাশ্চাত্যে সেকুলারিজম বলে, এটা হলো একমাত্র টুল। অর্থাৎ আপনি যদি ধর্মনিরপেক্ষ না হন, আপনি যদি রাষ্ট্রকে কোনো ধর্মের অধীন করেন, হিন্দু ধর্মের অধীন কিংবা মুসলিম ধর্মের অধীন কিংবা খ্রিস্টান ধর্মের অধীন, তাহলে অটোমেটিক সেই রাষ্ট্রে অন্য ধর্মের যে মানুষগুলো থাকে তারা কিন্তু দ্বিতীয় শ্রেণীর হয়ে যায়। খুবই স্বাভাবিক, এবং আঘাতটা অনেক বেশি লাগে, কারণ ধর্মের ব্যাপারে মানুষ কিন্তু অনেক বেশি সেন্সিটিভ, তাই না? আমরা মুসলমানরা আমাদের ইসলাম ধর্মের ব্যাপারে যেমন সেন্সিটিভ, হিন্দু কিন্তু তার ধর্মের ব্যাপারে সেন্সিটিভ, খ্রিস্টান তার ধর্মের ব্যাপারে খুবই সেন্সিটিভ। এর মধ্যে অবশ্য তুলনামূলকভাবে কেউ কম সেন্সিটিভ, কেউ বেশি সংবেদনশীল, এটা আছে। কিন্তু মোটামুটি যারা ধর্মের ব্যাপারে খুবই বিশ্বাসী, যেটাকে গোঁড়া বলতে পারেন বা অর্থোডক্স বলতে পারেন, তারা কিন্তু তাদের ধর্মের ব্যাপারে খুবই সংবেদনশীল। অর্থাৎ আপনি যদি একজন হিন্দুকে মুসলমান ধর্মের অধীন করে দেন বা একজন মুসলমানকে হিন্দু ধর্মের অধীন করে দেন, তারা যদি দুইজনই যদি অর্থোডক্স ধর্ম বিশ্বাসী হয়, তারা কিন্তু অনেক বেশি কষ্ট পাবে। ফলে সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদা এগুলা রক্ষা করার জন্য যতগুলো উপায় আছে, ধর্মনিরপেক্ষতা দিয়ে সারা পৃথিবী এগুলোকে কিন্তু বাস্তবায়ন করেছে। ধর্মনিরপেক্ষতার সাথে সাথে আরো অনেক নিরপেক্ষতা আসে, যেমন রাষ্ট্র নারী পুরুষের বৈষম্য করবে না, রাষ্ট্র সমাজের পিছিয়ে পড়া শ্রেণীকে অগ্রাধিকার দিবে, যার জন্য আমরা নারীদের যে কোটা মানে সরকারি চাকরিতে কোটা ছিল 10%, এখন এটার কি অবস্থা কে জানে, বা মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা, যাই হোক, এইরকম পিছিয়ে পড়া শ্রেণীকে রাষ্ট্র বিশেষ সুবিধা দিবে, দিয়ে সবাইকে সমান করবে। ফলে কোনোভাবেই এই দুটো জিনিসের সাথে, অর্থাৎ স্বাধীনতার ঘোষণাপত্রে যা এসেছিল, 72-এর সংবিধানে যা এসে, এই দুটার মধ্যে কোনো কিন্তু পার্থক্য নেই। কিন্তু ওরা এই পার্থক্যটা তৈরি করেছে। এক একজনের এক এক উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু ফরহাদ মজারের উদ্দেশ্যটা কি সেটা আমাদের আসলে খুঁজে দেখতে হবে। আসলে ওর উদ্দেশ্য কি আমি নিজে এখন পর্যন্ত আমি যেটা বুঝি সেটা নিয়েই এখানে কথা বলবো। ওরা আরেকটা কথা বলে, এটা সলিমুল্লাহ বলে কিনা আমার এই মুহূর্তে স্মরণ আসছে না, ফরহাদ মজার বলে যে অর্থাৎ 72-এর সংবিধান প্রণয়নের আগে এই সংবিধানের জন্য একটা ইলেকশন করে একটা গণপরিষদ গঠন করা হয় নাই। 70 সালে যারা নির্বাচিত হয়েছিল তাদের দ্বারা এই সংবিধানটা পাশ করানো হয়েছিল। কিন্তু এখানে সমস্যাটা কোথায়? 1970 সালে যে নির্বাচন হয়েছিল, এটা হ্যাঁ পাকিস্তানের আন্ডারে হয়েছিল, কিন্তু সেখানে তো বঙ্গবন্ধু তো 6 দফার অধীনে ভোট চেয়েছেন। 6 দফার অধীনে ভোট মানে তো বাংলাদেশ স্বাধীন করার ভোট। সেটা অহেতুক এটাকে তারা একটা প্যাচের মধ্যে আনে যে সেখানে আরেকটা ইলেকশন করে গণপরিষদ করা হয় নাই। ফলে এই 72-এর সংবিধান হলো ভারতের সংবিধান বা এই চাপিয়ে দেওয়া সংবিধান, এগুলা ওরা বলে। কিন্তু এই জিনিসটা ওদের কেউ আজ পর্যন্ত ঘাড়ে ধরে বলে না যে আমাদের স্বাধীনতা যুদ্ধের যে ঘোষণাপত্র এবং আমাদের 72-এর সংবিধানের যে মূল চেতনা, দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই, এরা কোনোভাবেই সাংঘর্ষিক না। প্রত্যেকটা কথাই এসছে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা করার জন্য, সেখানে সকল ধর্মের, সকল বর্ণের, সব ধরনের মানুষের অধিকার রক্ষা করার জন্য। এবং সত্য কথা হলো যে সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদা বলেছিল আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে, কিন্তু সেগুলা বাস্তবায়নটা হবে কোন কৌশলে, কিসের মাধ্যমে? আমরা যদি অনেক গভীর তর্কে যাই, সেটা হলো যে 72 সংবিধানে যে কথাটা এসে যে ধর্মনিরপেক্ষতার মাধ্যমেই আমরা ওগুলা বাস্তবায়ন করব। দুটোর মধ্যে কোনো কন্ট্রাডিক্টরি কিছু তো নাই, বরঞ্চ মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে যে কথাগুলো এসে সেগুলো বাস্তবায়নের জন্য ধর্মনিরপেক্ষতাকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এই সংবিধান যারা রচনা করেছে তারা মনে হয় যে ফরহাদ মজারের চেয়ে একটু বোকাশোকা মানুষ, মানে ফরহাদ মজার পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। আমি যদি ফরহাদ মজারকে বুঝে থাকি, ওর যে তর্কটা, মূল তর্কটা সে যা করে, এই তর্কটা আমি বুঝেছি এবং এই তর্কের উত্তর এটাই। এবং এই উত্তর এর মধ্যে যেমন কোনো খাদ নাই, ওর তর্কে অনেক কিন্তু খাদ আছে। এছাড়া ফরহাদ মজারের আর কোনো তর্ক আমি বুঝি না। ইদানিং সে যেটা বলছে, বোঝাই যাচ্ছে যে ফরহাদ মজার কেন বাংলাদেশের ধ্বংসের সবচেয়ে বড় শত্রু, সেটা নির্ণয় করতে হবে আমাদের। ফরহাদ মজার এই 24-এর যে আত্মঘাতী সন্ত্রাসীগুলা ফোর ফ্রন্টে যুদ্ধ করেছে, ওদেরকে প্রোটেক্ট করে, ওদেরকে রক্ষা করার জন্য সে কথা বলে, এটা ঠিক আছে, কারণ সে নিজেই তো স্বীকার করেছে এদেরকে সে তৈরি করেছে। অর্থাৎ এটা আমরা খাপছাড়াভাবে জেনেছি যে আত্মঘাতী সন্ত্রাসী মাহফুজ আলম ফরহাদ মজারের শিষ্য, এগুলো আমরা শুনেছি, কিন্তু ফরহাদ মজার এখন নিজেই এটা স্বীকার করছে, যেটা ওই যে খালিদ মুহিউদ্দিনের সাথে ফরহাদ মজারের ইন্টারভিউ থেকে জানা গেল। এবং এই সন্ত্রাসীগুলো ভবিষ্যতে যে ধরনের বিচার হোক কিংবা ওরা যে অপরাধগুলা করেছে, এই অপরাধগুলা যেভাবে ওদের কাছে ফিরে আসবে, এটা নিয়ে ফরহাদ মজার শঙ্কিত।
শঙ্কিত থাকার কারণ আছে, কারণ ফরহাদ মজার ভাবছে যে শুধু ওদের উপর আসবে, ওর উপর আসবে না। অবশ্য ও আরো একটা কথা বলছে যে এই ছেলেগুলা গায়ে হাত দেওয়ার আগে আগে ফরহাদ মজারের গায়ে হাত দিতে হবে, এবং সে আরো 2-4 জনের কথা বলেছে। কারা তার সাথে আসে সেটা আমরা আমরা তো আর জানি না ও কে মিন করেছে। তার ফরহাদ মজারের বয়স এখন 80 বছর, সেটাও সে বলল। এখানে আরেকটা জিনিস যেটা খুব ভালোভাবে দেখতে হবে, যেমন মাহমুদুর রহমান অবশ্যই ফরহাদ মজারের নাকি এরা খুব প্রিয় পাত্র, অর্থাৎ মাহমুদুর রহমান ফরহাদ মজারকে খুব পছন্দ করে, ফরহাদ মজার মাহমুদুর রহমানকে খুব পছন্দ করে। এটা আমি গোলাম মওলা রনির লেকচার থেকে বলছি। গোলাম মওলা রনিও আবার ফরহাদ মজারকে খুব রেসপেক্ট করে, সাহসী ইত্যাদি ইত্যাদি বলে প্রশংসা করলো। ফরহাদ মজাহারের বিষয়টা জটিল এই জন্য যে মাহমুদুর রহমান এটা সম্পূর্ণরূপে এক কেন্দ্রিক। এটা আমরা বুঝতে পারি যে মাহমুদুর রহমান একটা নিজে মগজ ধোলাইকৃত জঙ্গি। কোন পর্যায়ের জঙ্গি? একেবারে পরিপূর্ণভাবে বিন লাদেন বা আল জাওয়াহিরি এই পরিমাণ এই জঙ্গিগুলা যে পর্যায়ের জঙ্গি, ঠিক ফরহাদ মজার এই পর্যায়ের জঙ্গি। মাহমুদুর রহমান, পিনাকি, ফরহাদ মজার এগুলোকে বোঝা বরঞ্চ কঠিন হয়। কারণ হলো যে ফরহাদ মজার তো নাস্তিক, এতে কোনো সন্দেহ বাংলাদেশের কোনো মানুষের নাই। আবার সে দেখা গেল যে দীর্ঘদিন জামাত এবং হেফাজতকে দিয়ে বাংলাদেশ দখল করাতে চেয়েছে। 24-এর জঙ্গি উত্থানের পর আবার সে দেখা যাচ্ছে এখন আবার সে মোটামুটি এই জঙ্গিগুলো, আত্মঘাতী জঙ্গিগুলোর সাথে থাকতে চায়। এই জঙ্গিগুলো যেহেতু ছদ্মবেশে, এরাও আবার ধর্ম টর্মের কথা খুব একটা বলে না। যদি ওদের 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 কথা শুনলে, ওদেরকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে এটা ধরা পড়ে যায়। এবং ফরহাদ মজার ইদানিং আবার রেজিম চেঞ্জ নিয়ে অনেক কথা বলেছে। একটা জিনিস ফরহাদ মজারের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, আমি জানি না এটা অন্যরা একমত হবেন কিনা, একটা জায়গায় দেখি যে ফরহাদ মজার কোনো কিছুতে কিন্তু সন্তুষ্ট না। ওর জীবনটা যদি আমরা একটু বিবেচনা করে দেখি, ফরহাদ মজার এই গত 30-40 বছর বয়সে একবার মাত্র জেলে গিয়েছিল। সেটা জেলে গিয়েছিল কোনো একটা কি করেছে আমার এখন মনে নাই। সে জেলে নিয়েছিল প্রধানমন্ত্রী খালেদা জিয়া 1991 থেকে 96 সালে উনি যখন সরকার চালান। ফরহাদ মজার কখনো বিএনপিকে প্রশংসা করেছে, আওয়ামী লীগকে প্রশংসা করেছে, শেখ হাসিনা নিয়েও সে কি লিখেছে, মানে রাজকুমারী ইত্যাদি ইত্যাদি লিখেছে, মানে প্রশংসা শুনল। পরবর্তীতে আমরা দীর্ঘদিন ধরে দেখলাম যে ফরহাদ মজার বিএনপির প্রতি খুবই একনিষ্ঠ। ঠিক যখন থেকে শফিক রহমানরা বিএনপির বুদ্ধিজীবী হিসাবে আবির্ভূত হয়, ঠিক তখন থেকে বা তারপরের থেকে 2001-06 বিশেষ করে 7-8-এর দিকে যখন কিংবা তারপরে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো, তারেক রহমানের সাথে ফরহাদ মজার বিলাত ভ্রমণ করেছে, বিএনপির সাথে সে খুবই ঘনিষ্ঠ। তারপরে দেখা গেল সে হেফাজত, জামাত এদেরকে দিয়ে রাষ্ট্র গঠন করাতে চায়। এবং 24-এর জঙ্গি উত্থানের পর ফরহাদ মজার কিসে খুশি হতো? জঙ্গিরা রাষ্ট্রটাকে দখল করলে, তারা দখল করেছিল ইউনূসের জামানায়। ইউনূসের জামানায়ও কিন্তু আমরা ফরহাদ মজারকে সন্তুষ্ট থাকতে দেখি নাই। সে কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু সে ইউনূসের সরকার ব্যর্থ হয়েছে। মানে তার উদ্দেশ্য ছিল যে ওই জঙ্গিরা বিপ্লবী সরকার গঠন করবে, ওইদিকেই তার মতামতটা ছিল। বিপ্লবী সরকার গঠন করলে ফরহাদ মজার ওদের সবচেয়ে বড় নেতা হতো, এটাই তার সন্তুষ্টি কিনা। কিন্তু আমার ফরহাদ মজারকে দেখে যেটা মনে হয়, সেই বিপ্লবী সরকার গঠন হয়ে গেলেও ফরহাদ মজার কিন্তু অতৃপ্তির কিছু একটা পেয়ে সে হয়তো ভিন্ন কথা বলতো। সেটা যখন তারা করে নাই, ফরহাদ মজার সম্পর্কে আমি যে জিনিসটা ভাবি, এইটার সত্যতা আমি প্রমাণ করতে পারছি না, কিন্তু আমার এখনো মনে হয় যে যা কিছুই ঘটুক, ফরহাদ মজার যাই চাচ্ছে আজকে দিনে, এটা যদি পরিপূর্ণভাবে আগামীকাল সকালে ওর কাছে নিয়ে আসা হয়, সে এইখান থেকে ওইখানের শান্তিটা পাবে না। সে নতুন করে একটা তর্ক, একটা যুদ্ধ কিংবা নতুন একটা ডাক দিবে। এটাই আমার কাছে মনে হয় এখন পর্যন্ত ফরহাদ মজারকে দেখে। এইরকম মানুষ কখন হয়? এটা হয় পুরোপুরিভাবে একটা মানসিক বিকৃতি থাকলে। মানসিক বিকৃতি অনেক লেভেলের মানুষের আছে, যেটা আমরা বুঝি না। যেমন সেফাতুল্লাহ সেফুদা, এই লোকটাকে আমি খুব পছন্দ করি, কিন্তু তার মধ্যে একটা মানসিক ভারসাম্যহীনতা কিন্তু আছে। অত্যন্ত প্রগতিশীল মানুষ, কোনো সন্দেহ নাই সেফুদা, কিন্তু সে পরিপূর্ণভাবে মানসিকভাবে সে কিন্তু সুস্থ নয়। ফরহাদ মজারের অবস্থাটা সেফুদার চেয়ে অনেক জটিল, এর মানসিক ব্যাধিটা। এবং সে কি করলো? 24-এর জঙ্গি উত্থানে আমরা যদি ইউনূসকে যদি আমরা প্রথম অপরাধী, ওয়াকারকে দ্বিতীয় অপরাধী এইভাবে ধরি, ফরহাদ মজারের অপরাধটা কিন্তু কোনো অংশে কম না। সে কিন্তু এই আত্মঘাতী জঙ্গিগুলোকে তাদের ক্লাস নিয়েছে, তাদেরকে উদ্বুদ্ধ করেছে আত্মঘাতী হওয়ার জন্য। এই জঙ্গিগুলা তো বয়সী, তাই না? এরা যে আজকে যে অপরাধ করে ফেলেছে বাংলাদেশের সাথে, এদেরকে তো আসলে বিচার এবং কঠোর সাজা থেকে কেউ রক্ষা করতে পারবে না।
কিন্তু এদের যে মগজ যারা ধোলাই করলো, সেই ফরহাদ মজার যে দাবি করে যে সে ওদেরকে তৈরি করেছে, এবং সে এতটাই মানে এখন কনফিডেন্ট যে বলে যে আসিফকে, নাহিদকে হ্যাঁ মন্ত্রিসভায় না পাঠালে ভবিষ্যতে এদেরকে দিয়ে আমি রাষ্ট্র শাসন করাবো কিভাবে। অদ্ভুত ব্যাপার, মানে এতটাই কনফিডেন্ট যে সে এই বাংলাদেশ রাষ্ট্রের সে মালিক হয়ে গেছে অলরেডি। কাকে কে মন্ত্রী হবে, কে রাষ্ট্র চালাবে, ও মনে মনে এখন এই স্বপ্ন দেখে। ফরহাদ মজারের অপরাধ কোনোভাবেই ক্ষমাযোগ্য না, কারণ সে যারা অপরাধ করেছে রাষ্ট্রের সাথে তাদেরকে সে অপরাধী বানিয়েছে। ফরহাদ মজার কতদিন বাঁচবে আমি জানি না, সম্পূর্ণরূপে মস্তিষ্ক বিকৃত একটা লোক। এবং এরা এই ফরহাদ মজার, সলিমুল্লাহ খান, এরা বিভিন্ন জ্ঞানের লেকচার দেয়, এটা নুরুল কবিরের মধ্যেও এই দোষটা আছে। এরা এই কোনো এক অজানা বই, কোন অজানা আমি এই অর্থে বলছি যে প্রথম শ্রেণীর যারা লেখক বা ইন্টেলেকচুয়াল বা দার্শনিক, তাদের বই, তাদের এদের এগুলো পছন্দ না। এরা নিজেরা এক একজনের না মানে, বইয়ের না মানে, এগুলো কিন্তু চাতুর্যের অংশ নাকি এদের এই মানসিক ব্যাধির অংশ, সেটাও আসলে বুঝতে আমাদের, আমরা তো আর অত আসলে বোঝারও দরকার নেই, কারণ এই অপরাধীগুলো সমাজে চিহ্নিত হয়ে গেছে। কিন্তু ফরহাদ মজার সবার চেয়ে বড় ক্রিমিনাল, অন্তত বুদ্ধিজীবী শ্রেণী যদি বলেন, সেইখানে ফরহাদ মজারের ক্রিমিনাল এক নাম্বার ক্রিমিনাল সে, এবং রাষ্ট্রটা ধ্বংসের পেছনে তার দায় ইউনুসের চেয়ে আর ওয়াকারের চেয়ে আমি কোনো অংশে কম দেখি না। আমি তিনজনকে যদি সমান অপরাধী মনে করি, ইউনুসকে তো আমরা বুঝতে পারি, ইউনুসের চরিত্র বুঝতে আমাদের কোনো কষ্ট নাই। ইউনুস হলো যে নিজের অর্থ এবং নিজের আগে কিছু আরো এটা গভীরভাবে বিশ্লেষণ করতে গিয়ে কিছু কিছু কাঁচা কথা বলেছি, সেটা আর বলতে চাই না। মূলত হলো যে পঞ্চ ইন্দ্রিয় এবং চর্ব, চস্য, লেজ্জ, পেয় এবং দেহের ক্ষুধা, মনের ক্ষুধা, এগুলো পূরণ এবং প্রচুর অর্থ হোল্ড করা, জমানো, বিলিয়ন ডলার সারা পৃথিবীতে জমানো, এগুলো হলো ইউনুসের শখ। ফরহাদ মজারকেও বলে যে আমি শুনি যে সে উবিনিক করেছে, কি কি আছে তার, লুঙ্গির দোকান আছে না পাঞ্জাবির দোকান আছে, অনেক ধনী নাকি সে, ওর টাকা পয়সার নাকি অভাব নাই। কিন্তু ফরহাদ মজার কি চায়, এটা ফরহাদ মজার জানুক বা না জানুক, ফরহাদ মজারের ক্রাইম যেটা হয়ে গেছে, এবং সে যে ক্রাইম দীর্ঘদিন ধরে বাংলাদেশের তরুণ সমাজকে সে বিভ্রান্ত করছে। সজীব ভুঁইয়া, নাহিদ বা যেই ছেলেগুলোকে আমরা দেখি, মাহফুজ আলম, এরা তো সত্যিকারের মেধাবী তরুণ, হ্যাঁ, এদের চিন্তা করার সক্ষমতা ছিল। এরা এই ধরনের অপরাধীর হাতে না পড়লে, ফরহাদ মজারের মতো ভালো কোনো মানুষের হাতে পড়লে, তারা তো ইতিবাচক মানুষ হতে পারত। তারা যদি ফরহাদ মজারকে এই তাদের ওস্তাদ না মেনে, কথার কথা ডক্টর জাফর ইকবালকে তাদের শিক্ষক হিসাবে নিত, এই ছেলেগুলা তো পজিটিভ কিছু করতে পারতো এই জীবন। এখন সবগুলা কিন্তু গিয়ে এমন একটা অপরাধ করে ফেলেছে, সেখান থেকে তাদেরকে তো কেউ বাঁচাতে পারবে না। কিন্তু এই যে তাদেরকে যারা অপরাধী বানালো, এই ফরহাদ মজার বা এর সাথে যারা যারা আছে, তাদের কি অবস্থাটা হবে, আমি তো খুবই খারাপ অবস্থা দেখি, এবং কল্পনা করলেও আমার শিউরে উঠতে হয়। সত্যিকারের বাংলাদেশের এই যে বিপর্যয় যেটা হয়ে গেছে, এখানে তোরা পরাজিত হয়ে গেছে, পাল্টা ঢেউ যেটা আসবে সেখানে এখন ফরহাদ মজার ততদিন বেঁচে থাকবে কিনা সেটা একটা প্রশ্ন। কিন্তু ফরহাদ মজারের দিকে যে বিপদ ঘনিয়ে আসছে, এবং যেটা খুবই ন্যায় আনুক, কারণ হলো যে একটা রাষ্ট্র ধ্বংস করে ফেলা, ছোট্ট একটা জায়গা, 20 কোটি মানুষের একটা দেশ, সেখানে নিজের উন্মত্ততার জন্য, নিজের বিকৃত মস্তিষ্ককে সক্রিয় রাখার জন্য, সেটাকে আনন্দিত করার জন্য জ্ঞান কপচানো, এগুলোর মাধ্যমে রাষ্ট্রকে, যার ধ্বংস করার ক্ষমতা অত্যন্ত বেশি। আমরা সাইদির ধ্বংস করার ক্ষমতাটা বুঝি, কিন্তু ফরহাদ মজারের ধ্বংস করার ক্ষমতাটা নিয়ে আমরা কিন্তু ভাবি না। অবশ্য এখন আর ভাবারও কোনো অবকাশ নাই। আর যারা এই ফরহাদ মজারকে ইন্টারভিউতে ডাকে, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে তাদেরকে আপনারা মূল প্রশ্নগুলো করবেন, যে ফরহাদ মজার চায়টা কি। কেউ যদি এই প্রশ্নটা করে ফরহাদ মজারের মুখ থেকে আমাকে সন্তুষ্ট করতে পারেন, তখন আমি হয়তো সেটা নিয়ে আরো 2-4 কথা বলতে পারি। সে পর্যন্ত আমাদের শুধু এই ফরহাদ মজারের অত্যাচার সহ্য করেই যেতে হবে। আমাদের বোধহয় এটাই নিয়তি ছিল, তবে সেটা বেশি দিন নয়।